আসসালামু আলাইকুম দর্শক, রয়টার্সকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে তিনি খুবই জোর দিয়েছেন যে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে যাতে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীকে ব্যবহার করা না হয়। তিনি বলছেন যে একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে শেখ হাসিনার সময় সশস্ত্র বাহিনী সেনাবাহিনীকে সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা হয়েছে। এর আগেও বিভিন্ন সময় জেনারেল এরশাদের সময় বা অন্যান্য সময়ও কিন্তু বারবার সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা হয়েছে এবং এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা দুর্ভাগ্য। এর ফলাফল কখনোই ভালো হয়নি। যাক, সেই আলোচনায় না যাই। এখন নতুন অন্তর্বর্তী সরকারের কাছে সেনাপ্রধানও সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সংস্কারের কথা বলেছে, যে এই প্রতিষ্ঠান কিভাবে রাজনীতির প্রভাব মুক্ত থাকতে পারে। সেই প্রসঙ্গে তিনি একটি প্রস্তাব দিয়েছেন। তিনি বলছেন যে এটা কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে, যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। তার মানে হচ্ছে তিনি রাষ্ট্রপতির ক্ষমতা চেয়েছেন, রাষ্ট্রপতি যাতে একেবারেই আলংকারিক যে পোস্ট এখন ধারণ করে সেটা না হয়ে রাষ্ট্রপতি যাতে একটা ক্ষমতার অধিকারী হতে পারে। সেই কারণে তিনি বলছেন যে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা, অর্থাৎ প্রধানমন্ত্রী না। প্রধানমন্ত্রী হলো একদম পুরোপুরি একটা রাজনৈতিক সরকার বা দলের প্রধান, আর রাষ্ট্রপতি হচ্ছে আলাদা রাষ্ট্রের প্রধান। সুতরাং সশস্ত্র বাহিনী সেনাবাহিনীকে যাতে রাষ্ট্রপতির অধীনে রাখা যায়, এইটা বড় ধরনের একটা রাজনৈতিক চ্যালেঞ্জ বা সংস্কার। নিঃসন্দেহে এটা কি করা সম্ভব হবে কিনা, কারণ এতদিনকার যে ট্র্যাডিশন যদি খেয়াল রাখেন, সেই ট্র্যাডিশন বলে যে না, গত 15টা বছর এই শেখ হাসিনা পুলিশ, বিজিবি বা র্যাব এই সমস্ত সংস্থা বা সিভিল প্রশাসন বাদ দিলেও সেনাবাহিনীর কিন্তু একটা অংশের উপর খুবই নির্ভরশীল ছিল, সেটা হচ্ছে ডিজিএফআই। ডিজিএফআই যদিও সমস্ত সশস্ত্র বাহিনীর মধ্যে গোয়েন্দা তৎপরতা দেখা, দেশের স্বার্থে এগুলি করার কথা, কিন্তু এটা বাস্তবতা হলো এই যে এটাকে পুরোপুরি দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে, দলীয় স্বার্থে এবং প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। তো সেই জায়গা থেকে বের করে নিয়ে আসা, একদম প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ মুক্ত রাষ্ট্রপতির হাতে রাখা, এইটা বড় ধরনের নিঃসন্দেহ সংস্কার এবং চ্যালেঞ্জ। এটি করা যাবে কিনা জানি না, তবে যেটা ওয়াকারুজ্জামান কিন্তু তার মতামত প্রকাশ করেছেন যে কোনোভাবেই সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে রাজনীতির সাথে যুক্ত করা যাবে না এবং সৈনিকদের কোনো রাজনীতিতে যুক্ত থাকা উচিত নয়। গত 15 বছরে শুধু সেনাবাহিনী কেন, একেবারে একজন খেলোয়াড়, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা কাউকে বাদ দেয়নি শেখ হাসিনা দলের মধ্যে না ঢোকাতে। এবং যার কারণে আজকে দেখেন শেখ হাসিনা পতনের পর বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে ভিসি, প্রভিসি, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, পুলিশ, প্রশাসনের বহু মানুষ পালিয়ে বেড়াচ্ছে বা পালিয়ে গেছে। এর কারণটা কি? সব ওই দলীয়করণ করার কারণে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার জিয়াউল ইসলাম, একজন ব্রিগেডিয়ার জেনারেল, সেও আজকে এখন কারাগারে। সে সেনাবাহিনীর লোক। বহু সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে, যেটা ওয়াকারুজ্জামান বলছেন যে এই অভিযোগগুলো খতিয়ে দেখা হয়েছে এবং অনেককে চাকরিচ্যুত করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। তার সংখ্যা তিনি উল্লেখ করেননি, কিন্তু এগুলো সবই হলো রাজনৈতিক কারণে, যে তারা পেশাদারিত্বের বাইরে তারা দলীয় কাজে যুক্ত ছিলেন। এই কারণে আজকে তারা কিন্তু আজকে চাকরিচ্যুত হয়েছে এবং রাজনৈতিক রোষের শিকার হয়েছে বলা যায়। তো ওয়াকারুজ্জামানের যে স্বপ্ন, তার যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করাটা বেশ কঠিন। কিন্তু এই দফায় যদি না হয়, এটা আমি নিশ্চিত যে এটা আর কোনো কালে হবে না। তো সুতরাং অন্তর্বর্তী সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ, যে এই ভারসাম্য আনাটা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা,
রাষ্ট্রপতিকে আরও ক্ষমতায়িত করা এবং সশস্ত্র বাহিনীর দায়িত্ব বা ক্ষমতাটা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা, এই ধরনের একটি কাজ বা কর্মকাণ্ড এটা সাধন করা যথেষ্ট পরিমাণ এটা চ্যালেঞ্জিং, এবং এটা অবশ্যই এটা প্রয়োজন যদি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। এখন সেটা বাস্তবায়ন হবে কিনা, এই জন্য জেনারেল ওয়াকার বলছেন যে গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকবেন এবং তাকে সহযোগিতা করে যাবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।